অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে আসছেন বাগুইআটি থেকে ডক্টর সুমন্ত ঠাকুর, বাবা মাকে সঙ্গে করে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। একটা সিনেমায় অভিনয় করেছিলাম ডাক্তারের চরিত্রে, অলিক সুখ। কিন্তু তার আগে আমি নাটকেও ডাক্তার সেজেছি। কিন্তু অলিক সুখ করতে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে যখন মেলামেশা করছিলাম, জানবার চেষ্টা করছিলাম যে ডাক্তারদের মনের গভীরে কি বিপদ এবং কি আশা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে, তখন জানতে পেরেছিলাম একটা অদ্ভুত কথা, যে রুগীর বাড়ির লোকেরা সবসময় ডাক্তারকে মনে করে ভগবান এবং রুগী এর মাঝখানে একটা দূত। ভগবান যেমন সর্বশক্তিমান আর আমরা অসহায় রুগী হিসেবে, তাই এর মাঝখানে যিনি আছেন ইনি সব পারেন। তাই ডাক্তারকে অনেকে ঠাকুর বলেন, সেই অর্থে আপনি ঠাকুর। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এখন ডাক্তারের ভূমিকায় আপনি আর আমি রুগী। এবার কিরকম অপারেশন হবে আমি বলতে পারছি না। ঘন্টা দেড়েক অন্তত অপেক্ষা করতে হবে, তারপর বলতে পারবো যে রুগী কি অবস্থায় আছে। আপনি যখন বলছেন, যখন এসে পড়েছি, হ্যাঁ, আর তো উপায় নেই। ডাক্তারকে ভরসা করুন এবং জানবেন যে আপনি ভরসা করার মতোই ডাক্তার। রুগীর বাড়ির লোকদের সঙ্গে একটু আলাপ করে নিন। অবশ্যই। ইনি আমার বাবা, ডক্টর সুনীল ঠাকুর। নমস্কার। ওয়ান অফ দ্য সিনিয়র অর্থোপেডিক সার্জন। যেটা আমার ধারণা বাঙালি মাত্রই জানে। আপনাদের অনেক দায়িত্ব নিতে হয়, সারা জীবন আপনি নিয়েছেন। দায়িত্ব নিতে হয় এবং দেখতে হয় যে তারা কি চাচ্ছে, তার সংসার যেন ঠিক মতন চলে এবং তাদের যে ছেলে মেয়ে বা যারা থাকবে পরিজনবর্গ, তারা যেন তার উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে, সেইভাবে তাকে যেন হাসি মুখে তাকে বাড়ি পাঠানো যায়, যেন নিজের পায়ে দাঁড়িয়ে আবার উঠতে পারে। আমি আজকে সকালেই আপনার এক রুগীর সঙ্গে কথা বলছিলাম, আপনার কথা বলছিলেন যে তাকে দু পায়ে দাঁড় করিয়ে দিয়েছেন আবার। কিন্তু আপনার পুত্র সম্পর্কে, ওর নিজের পায়ে দাঁড়ানো সম্পর্কে বাবা হিসেবে আপনি কি বলতে চান? আমি এবং আমার স্ত্রী দুজনাই চেয়েছিলাম যে আমাদের পুত্র যাতে ডাক্তার হয়, এবং ডাক্তার হওয়ার জন্যে তাকে সবসময় বলতাম যে তুমি সবসময় নিজেকে ডাক্তার হবে এইভাবে যেন নিজেকে তৈরি করো, কারণ ডাক্তারের চেয়ে বড় প্রফেশন, নোবেল প্রফেশন আর নেই। এবং আমরা তাতে খুব সুখী এবং খুশি যে ও খুব সুস্থভাবে ভালোভাবেই কাজ করছে। এই যে বাবা প্রশংসা করছে, ভালো লাগছে তো? এটার এক্সপ্রেশন নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এটা দুটো বড় ডানা আমাদেরকে আগলে রেখে দিয়েছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এইটা বলতে গিয়ে আপনার ভেতরে গলা চেপে আসছে, চোখ ছলছল করছে। মা ছেলের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছেন। তা কি ছেলে সম্পর্কে আপনি কি বলবেন? ডাক্তারবাবু তো একরকম ভাবে বললেন। না, ভালো ছেলে। ভালো ছেলে? ছেলে কি বড় হয়ে গেছে? এখনো বড় না, জন্মের পরে নাম দিয়েছিল বুড়ো। জন্ম থেকেই আমি বুড়ো। জন্ম থেকেই বুড়ো? হ্যাঁ, ডাক নামটা বুড়ো, ওই জন্য তখন থেকেই আমি বুড়ো, ছোট থেকেই। আমি শুনেছি আবার জন্মের পর অনেকের নাম দেয় মানুষ খোকা। তা সে খোকা যখন 78 বছর বয়সে বারান্দায় এসে দাঁড়ায়, নিচ থেকে ডাকে লোকে, খোকা বাড়ি আছিস? তখন দেখা যায় বারান্দায় একজন 80 বছর বয়সের খোকা এসে দাঁড়ালো। সুতরাং এটা আমাদের বাঙালিদের ডাক নাম দেওয়ার একটা মজা আছে। অবশ্যই। এই বুড়ো নামটা আপনি এনজয় করেন ভীষণ। এই বাবা সর্বক্ষণ বুড়ো কোথায় গেল, কি করলো, বেরোবে নাকি, কি আসলে সুমন্ত নামটা যেন ভুলেই গেছি আমরা, বুড়ো নামটা। না, সেটা নিয়ে একটা ইতিহাস আছে। কি সেটা? আমরা হয়তো আস্তে আস্তে আসবো। আপনি কখন আপনার অপারেশন শুরু করবেন জানি না। আমরা তাহলে অপারেশনটা শুরু করি। করবেন না? আমরা প্রাথমিক ওষুধটা আপনাকে খাইয়ে দিই। এটা কি না করলেই নয়? না, এটা করে নেওয়াই ভালো। তার কারণ হচ্ছে অপারেশনের পরে আপনার মুখাবয়ব দেখে, আপনার অনুভূতি দেখে, আপনার অনুভব দেখে, আপনার কথা শুনে আপনার মতো অনেক রোগী যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, তারা সাহস পাবেন। তারা বলবেন, না এই ডাক্তার বড় ডাক্তার, এই ডাক্তার কোথাও একটা রুগীকে ঠিক পথে আবার ফেরত আনছে। আর তো বললাম পালানোর উপায় নেই। বেশ, আপনার ওপরে অপারেশন থিয়েটারের আলো পড়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা এখানে বাবা মার জন্য ইচ্ছে পূরণের একটা খেলা খেলি। আপনার কাছে এখন জানতে চাইবো, বাবা মার জন্য 1, 2, 3, 4 আপনার 4টে ইচ্ছের কথা আমাদের বলুন। মা, আমরা খুব গান ভালোবাসি, বুঝলেন? বাহ। তো মাকে মিউজিক সিস্টেম একটা, মার জন্য একটা মিউজিক সিস্টেম। বাহ। দ্বিতীয় ইচ্ছে? বাবা খুব হাসতেন একসময়, এখনো হাসেন, গম্ভীর মানুষ, তবে দিন বদলের সাথে সাথে হাসিটা একটু কমে গেছে। আমি খুব হাসাতাম আর বাবা ভীষণ হাসতেন। তো আমি ডাক্তারের ব্যস্ততার জন্যই এই জিনিসটা হলো কিনা আমি বুঝতে পারছি না।
তো বাবার জন্য যদি হাসির কিছু বন্দোবস্ত করা যায়, কিছু সিডি টিডি যদি হাসির হয়। ছবি। হ্যাঁ একদম অসাধারণ ইচ্ছে, শুনেই উনি হাসছেন। এরপর দেখতে দেখতে কিভাবে যে অট্টহাস্য হবে সেটা ভেবেই রোমাঞ্চ না, হচ্ছে। ততক্ষণ রুগী বেঁচে থাকলে। না, রোগী তো বেঁচে থাকবেই, রোগী বাঁচতেই হবে, কেননা আমার নার্সিংহোমটাও তো আমাকে চালাতে হবে। যাই হোক, তৃতীয় ইচ্ছে, আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি দূরে দূরে চলে যাই ফ্রিতে, গ্রামাঞ্চলে গিয়ে গ্রামের গরিব মানুষগুলোকে যদি কিছু পরিষেবা আমরা দিতে পারি, তার সাথে আমাদের যারা সঙ্গে যান তারা ওষুধপত্র নিয়ে যান, সেই রুগীগুলোকে দেখে, গ্রামের মানুষগুলোকে দেখে ওষুধ টষুধ দিয়ে খুব আনন্দ হয়। তো নানুরের একটি আশ্রম আছে, সেই আশ্রমে যদি আপনাদের তরফ থেকে, আমরা তো যাই, একদিন যদি সেখানে আমরা সেলিব্রেশন করতে পারি, উদযাপন করতে পারি, দারুণ ব্যাপার। আর চতুর্থ ইচ্ছে, আমাদের এই দায়বদ্ধতার মধ্যে থেকে না বেরোনো একদম হয় না আমাদের, মানে খুব কম বেরোনো হয়, বছরে হার্ডলি একবার হয়। আর বাবার সাথে আমি পরে আসবো, বাবার সাথে বেরোনোর পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে, সেটা আমরা কীভাবে ভুগেছি আমরা বলবো, মাও জানেন, হাসছে। তো যদি একটু লাটাগুড়ি যাওয়া যায়, মানে বাবা মার সঙ্গে লাটাগুড়ি ভ্রমণ। বাহ, আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। এই তিনটে ছবিকে যোগ করলে যোগফল হিসেবে আমরা কি এখানে বসাতে পারি? শান্ত মাথায় দেখুন, ছবিগুলো কি বিবেচনা করুন, তারপর এদের মধ্যে একটা যোগাযোগ ঘটিয়ে ফেলুন। প্রথমটা তো দেখে মনে হচ্ছে যেটা আমাদের ব্লুটুথের সিগন্যাল, বেশ। দ্বিতীয়টা তো স্টোন, বেশ। আর তৃতীয়টা তো অশোক স্তম্ভ, বেশ। বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। অজ্ঞান করে দেবেন না পুরো? না না, পুরো অজ্ঞান করছি না, আমি জ্ঞানে রেখে অপারেশন করছি। এবং আপনাকে বলছি যে ফার্স্ট লেভেলে আছেন, এই লেভেলে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলে। আর যদি বাবা মার থেকে সাহায্য নিতে হয় তাহলে দুবার পাবেন। টাইম আছে তো? নিশ্চয়ই টাইম আছে। আপনি একটু বলে দেবেন আগে। হ্যাঁ, পাগল কিছু মনে হচ্ছে? বাহ, যা মনে হচ্ছে তা মন থেকে সংলাপ হয়ে এখানে আমি ছিলাম। তাই? হ্যাঁ। যেমন কি সেটা? নীল, শেষে সরকারি স্তম্ভ সরকার, আর মাঝখানে কে? সেই মানুষটি যার নামে কলেজটি রয়েছে। তাহলে কি সেটা? নীলরতন সরকার। নীল রতন সরকার, এইটা এখানে বসবে। হ্যাঁ। আপনার নীল রতন সরকার শব্দটা এখানে বসালাম, মানে এনআরএস। হ্যাঁ। আপনি সেখানে পড়াশোনা করেছিলেন? আমি ইন্টার্নশিপ, হাউস টাইপশিপ সব ওখানে করেছি। বাহ, সেটা এখানে বসালাম। আপনি আপনার কলেজ জীবন, আপনার শিক্ষানবিশী সময়কে ছেড়ে আসতে পারছেন না, আপনি ঘুরে ফিরে ওই স্বপ্নের মধ্যেই রয়েছেন। কিন্তু আমরা জানি না আপনার এই স্বপ্নটা দুঃস্বপ্ন না আবার কেন এসব কথা বলেন, না সত্য স্বপ্ন, সেটা আমরা এখন বিচার করব। দেখে নেবো আপনি যে উত্তরটা দিলেন সেটা ঠিক হলো না ভুল হলো। দেখি। বাহ, আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ডাক্তাররা বলে থাকি আপনি খুব লক্ষ্মী রোগী, মানে চিকিৎসায় ঠিক ঠিক সাড়া দিচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। কারণ আপনার মধ্যে ডাক্তার পাওয়া মুশকিল। না, সে তো বটে, আমার পসার আছে। একদম একদম। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, আপনি আমাকে একটু নিশ্চয়ই মাফ করে দেবেন। একটা সময় শ্রুতি নাটকটা করেছি, ভিবাল স্যারের যে আমার গুরু ছিলেন, তারপরে সাউথ ইন্ডিয়া চলে যাওয়া আসা, মাঝখানে একটা গ্যাপ পড়ে যায়। তো আমার খুব দুর্ভাগ্য, এর আগে আমার অপোজিটে বসে থাকা মানুষটাকে আমি একদম জানতাম না। তো হঠাৎ এই অনুষ্ঠান দেখে যখন চোখটা আটকে গেল, দেবশঙ্কর হালদার চরিত্রটি সামনে এলো। সেই যে চেনাটা হলো, তারপর থেকে আর নড়িনি। এবং অত্যন্ত আনন্দের দিক যে বাবা মাকে নিয়ে আপনার ঠিক উল্টো দিকে আজকে রুখে হয়ে বসেছি। আমাদের খুব আনন্দ হচ্ছে এই কারণে, বাবার কথা আমরা সবসময় শুনি যে উনি অত বড় ডাক্তার, নানান রকম ওই ঠাকুর দেবতা নানান রকম বলা হয়, আর পদবীর সঙ্গে ঠাকুর তো জড়িয়েই আছে। কিন্তু এই ঠাকুরের পিছনে যে পুরোহিত আছেন তিনি হলেন উনি মা। অবশ্যই অনস্বীকার্য সে কথা। আজকে তাকে আমরা সামনে পেয়েছি, মানে আসল ডাক্তার আসলে উনি। একদম একেবারে লুকিয়ে থাকা ডাক্তারকে আমাদের নমস্কার জানালাম। আমাদের
যা সম্মান দক্ষিণা অন্তরে তা আপনার কাছে রাখলাম। আমরা আছি ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি, এইটা উত্তর দিতে পারলেই আমাদের প্রথম ইচ্ছে পূরণ, এবং সেটা ডাক্তারের যে ডাক্তার তার জন্য। আশা করি আপনি এই উত্তরটা দিতে পারবেন। ফার্স্ট লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন। চিংড়ি মাছ দেখলাম বটে, জিভে জলও এলো, বুঝলাম টাটকা মাছ, কিন্তু কোন ধরনের চিংড়ি? চিংড়ির নানা জাত হয়, ধরন হয়, নাম হয়। বাগদা মনে হচ্ছে। বাজার করেন কি? বাজারে মা যে খাবার পাঠিয়েছে সব কিনে নিয়ে চলে এসেছি, পৌঁছেছে খাবার। তার মানে শাকসবজি বা মাছ তেমন যাচাই করে নেওয়ার অভ্যেস নেই। ইচ্ছে খুব করে, কিন্তু পরিস্থিতির সঙ্গে আর হয় না। আর চিংড়ি শ্রেণীবিভাগ কি আছে? বাগদাই তো না, আরো অনেক চিংড়ি আছে। আমরা চাইনিজ চিংড়ি জানি, সম্প্রতি পাওয়া যাচ্ছে। চীনেরা নাকি বাজারে ছাড়ছে। নানান চিংড়ি আছে, সব নাম আমি বলে দিলে তার থেকে কমন পড়ে যেতে পারে। সেই জন্যই জিজ্ঞেস করছি এটা কোন চিংড়ি। যা মনে আসছে বলা যেতে পারে। কি করি বলুন, বাগদা নিয়ে নিন নাকি? বাগদা, বেশ। না ভুল হচ্ছে, নাহলে আপনার একটা আছে, আমি বুঝতে পারি, অনুষ্ঠানটা দেখি তো। ভুল হলে কিছু ইঙ্গিত যায়, সেই ইঙ্গিত পেলেন? নিয়ে নিচ্ছি বললেন না তো? না, নেবো, উত্তরটা নেবো। নিন, যা হয় হবে, কি করবো, হ্যাঁ, কি এত করা যায়? টেনশন নেওয়া যায় না। যে ভঙ্গিমায় বলা হচ্ছে না, এর মানে ভীষণ বিরক্তি জোরে পড়ছি যে এই চিংড়ি নিয়ে এরকম পেছনে লাগার কি মানে আছে? চিংড়িতে আটকে গেলাম, মোহনবাগানি হয়তো ওটা। না, আটকে গেছি কিনা আমরা একটু পরে বুঝতে পারবো। হ্যাঁ, একবার বেশ প্রশান্তি নিয়ে রুগীকে যেরকম করে বলা হয় যে নিশ্চিন্তে বাড়ি যান, এইরকম নিশ্চিন্তি নিয়ে একবার বলতে হবে এটা কি চিংড়ি। বাগদাই। কি চিংড়ি? বাগদা। বেশ, বাগদা চিংড়ি উত্তরটা আমরা গ্রহণ করলাম। আমরা এবার দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। বাগদা একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। এই যে চিংড়িটা আমরা দেখছিলাম, গায়ে একটা ডোরা কাটা দাগ রয়েছে, ওইটাই চিহ্নিত করছে যে এটা বাগদা চিংড়ি। না, আপনি বললেন না চাইনিজ মার্কেটে এসে কনফিউজ করে দিয়েছে। এবং সেই সঙ্গে প্রথম পর্বে আসল ডাক্তারের জন্য আমরা প্রথম ইচ্ছে পূরণ করতে পেরেছি। সেটা আমরা এখন উদযাপন করব, উল্লাস করব এবং আনন্দ করব। থ্যাংক ইউ। সামনে আসুন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। মার পছন্দ হবে তো? অবশ্যই। কোন গানটা শোনাতে চাইবেন প্রথম মাকে? হ্যাপি প্যারেন্টস ডে। আজ তোমাদের স্বপ্নগুলো আমরা প্রথম পর্বটা খুব সহজেই জিতেছি। অপারেশনের প্রথম পার্টে আমাদের যা যা ইনজেক্ট করার ছিল সেগুলো রোগী ভালোভাবে গ্রহণ করেছেন এবং চিকিৎসায় ঠিক মতো সাড়া দিয়েছেন। সাড়া দিয়েছেন তো বটেই, বেশি সাড়া দিয়েছেন। না, চিকিৎসক যে ভীষণ ভালো। চিকিৎসক ভালো হয় তখনই আমি শুনেছি যখন রোগী ভালো হয়। খুব সত্যি কথা। সুনীল বাবু কি মত? ঠিক। রুগী ঠিক না হলে তো ডাক্তারের কোনো অস্তিত্ব নাই। একটা বিচিত্র জগৎ, এই যে আমি যেটা বারবার বলছিলাম, একটা ভয়ের জগৎ রুগীর বাড়ির কাছে, আর ডাক্তারবাবুর কাছে ওটা রোজকার জগৎ। একদম। প্রতিদিন। আমাদের কি করতে হয়, রুগীর বন্ধু হতে হয় জানেন। বাবা আমাকে একটা খুব বড় কথা বলেছিলেন, যেটা আমি ভীষণ মানি, যে আমি যখন বসে আছি, আমার অপোজিটে যে রুগী বসে আছে না, আমি সেই তার জায়গায় চলে যাই। আমি যখনই তার জায়গায় চলে যাই, তার পেনটাকে ফিল করি। কারণ দেখুন, আমরাও কোনো না কোনো সময় তো রুগী হয়েছি। কিন্তু মাকে জিজ্ঞেস করব, ডাক্তার হিসেবে আপনার কোনো রোগ ভোগ হলে আপনি ছেলে না স্বামী কার কাছে প্রথম দেখাবার চেষ্টা করেন? এখন ছেলেকেই দেখায়, কেন? মডার্ন টেকনিক না। আচ্ছা, মডার্ন টেকনিক। কিন্তু আবার কখনো কখনো মনে হয় না, প্রথম জীবন থেকে তো ওই দেখছি, কারণ আমি সত্যি করেই নানা রকম ওই অর্থোপেডিক প্রবলেমেই ভুগছি এখনো পর্যন্ত। তো মায়ের প্রথম জীবন- অসম্ভব মনের জোর, ওনাকে নিয়ে বলতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে। এখনো পর্যন্ত কাজকর্ম
নিজেই চালিয়ে যাচ্ছে। বাড়ির কাজ সব নিজেই করেন অনেক। বাড়ির কাজ, ইনস্টিটিউশন দেখাশোনা করেন। ইনস্টিটিউশনটা রয়েছে, নার্সিংহোমটা, ওরা তো ডাক্তারিটা দেখে, নার্সিংহোমের বাকি পার্টটা আমি দেখি। নিজের দিকে বুঝতে দেয় না কোনোদিন, কোনো সময় বুঝতে দেয় না। তো কিরম মনে হয় এরম মা বাবা পেয়ে? লোকে বলে না কপাল, ভাগ্য, এটা আমি মানি। এরম ঠাকুর পাওয়া গেল, এরম ঠাকুর পরিবারে জন্মানো গেল। একদম ভুল করে রান্না ঠাকুর বাড়িতেও তো জন্ম নিতে পারতাম, সেও মন্দ হতো না। না তাকেও নিশ্চয়ই, যারা খাওয়ায় তারা ঈশ্বরের আরেকটা রূপ। এখানে একটা মজার ঘটনা আছে যে আমাদের ইনস্টিটিউশন এবং বাবার মায়ের রুমের ইন্টারকম নাম্বার 228, 228, আর কিচেনের নাম্বার 229। তো সেই ডাক্তারবাবুর নাম আমি করবো না, তিনি এসছেন, এসে তাড়াতাড়ি ফোন করেছেন, মানে হ্যালো ঠাকুর বলছো? হ্যাঁ বলছি। শোনো তাড়াতাড়ি 4টে ব্রেড অমলেটটা করা করেছে, একবার 1 কাপ চা আমার রুমে দিয়ে যাও। বলে বাবা জীবনে তো জুনিয়র আর বাচ্চাগুলোর জন্য অনেক কিছু করলাম, আমি ডক্টর ঠাকুর বলছি, তুই ওয়েট কর, আমি তোর জন্য ভেজে নিয়ে আসছি। তারপরে 3 মাস আসেনি। আর সুতরাং ঠাকুরে ঠাকুরে ঠোকাঠুকি লাগলে কোন জায়গায় যেতে পারে বুঝতে পারছি। আচ্ছা, এটা দারুণ গল্প, খুব সুন্দর। আমরা আছি সেকেন্ড লেভেলে। বেশ তো ভালো যাচ্ছি। আপনার দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার মনে করে নেবো। কমেডি ফিল্ম, হাসির ছবি, সেইগুলো দেখে বাবা হাসবেন, সবাই মিলে হাসতে হাসতে আমরা আনন্দ করব। বেশ, সেই জন্য আমরা সেকেন্ড লেভেলে 3টে কোয়েশ্চেন করবো, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন। এটি কোন বাদ্যযন্ত্র? সহজ প্রশ্ন। সহজ উত্তর তো হাঁড়ি। তা তো হবে না। হাঁড়ি? না না, সাউথ ইন্ডিয়া খুব ইউজ হয়। আমি কর্ণাটকে ছিলাম, আমি তো জানি। যদি এই প্রশ্নের উত্তর না পারা যায় চিন্তার কিছু নেই, এই পর্বে আরো 2টো প্রশ্ন আছে, সে 2টো পারলেই চলবে। পারবো একটু এটাও নিশ্চয়ই পারবে। আমার কাছে কিছু ইনস্ট্রুমেন্টের কালেকশন রয়েছে, কিন্তু মনে পড়ে গেল, ডুবে যাওয়ার আগে উঠেছি। আমরা জানি না এখনো আমরা উঠেছি কি না। ঠিক বলেছি। ডুবকি 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 ডুবকি, এই উত্তরটাই নেবো তো। কি করে মনে পড়লো এটা? কেন বলি, আমি বিবাল স্যারের যে ছাত্র হিসেবে গানটাকে আমি স্টেজে পারফর্ম আর করা হয় না, কিন্তু মিউজিক নিয়ে একটা রিসার্চ করি আর কি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের, আমি রবীন্দ্র ভারতীর সাথে অ্যাটাচড, তো আমার স্টুডেন্টরা আমাদের ওখানে আসে। আমি ঠাকুর মিউজিক মুভমেন্ট রিসার্চ থেরাপি সেন্টার বলে একটা করেছি, তো ওদের সাথে আলোচনা হয়। তো হওয়ার পথে একবার নিয়েও এসেছিল এবং বাজানো হয়েছিল মজা করে। হ্যাঁ, আর ন্যাচারালি একটু নতুন ইনস্ট্রুমেন্ট দেখলে আমার একটু মাথায় হয়। যেমন আমি ফ্র্যাঙ্কো ভাসের কাছে দেখেছিলাম, আর.ডি. বর্মন সাহেব নিয়ে এসেছিলেন কুইকা। তো আমার বন্ধু ব্রাজিলে থাকে, ওকে দিয়ে কুইকা আনা করেছি। কুইকা আনা করার পর বাড়ি থেকে প্রায় আমার স্ত্রী তাড়িয়ে দেয়, কারণ ওর আওয়াজটা ভীষণ বিচ্ছিরি বেরোয় আর কি, না বাজাতে না পারলে। তো এরকম একটু কিছু কিছু বিচিত্র বিচিত্র যন্ত্রমন্ত্র নিয়ে আসি। তবে ডুবে গেলাম কিনা জানি না, তবে মন তো বলছে ঠিকই বললাম। স্ত্রী এসছেন আজকে এখানে? না, আমি আমার স্ত্রীকে, আমার মেয়ে সুকন্যা, ও আপনার ফ্যান হয়ে গেছে মারাত্মক। আমার ভাগ্নিকে ভীষণ মিস করছি, আসতে পারেনি বেচারা। তো আপনি ওকে একটা শুভেচ্ছা বানিয়ে দিয়ে দেবেন। সেই জন্যই তো জিজ্ঞেস করছি। শুভেচ্ছা সঙ্গে রয়েছে, কিন্তু আপনার সঙ্গে আপনার শুভকামনা জানানো মানেই ওকে শুভেচ্ছা জানানো। অতএব আমরা উত্তরটা আরেকবার নিশ্চিতভাবে আপনার কাছ থেকে শুনবো, তারপর যাচাই করব। বলুন। ডুবকি তো বলে না, এত ভুরু কুচকে বললে আমরা ভয় পাই। আমি তো ভয় মরে আছি। আমরা যখন ভুল করব সেটাও নিশ্চিতভাবে করব, অন্তত জান এটা ডুবকি। বাহ, অসাধারণ উত্তর। আমরা দেখে নিই আমরা যে উত্তরটা পেলাম সেটা ঠিক হলো নাকি ভুল হলো। দেখা যাক। আগে আপনি বললেন এটা হাঁড়ি, তারপর আমি ভাবলাম কাছাকাছি যে আপনি ওটার থেকেই খুঁজে পাবেন উত্তরটা, ঘট বা ঘটম। কিন্তু আপনি যে উত্তরটা দিলেন সেটা আর একটা অন্য বাদ্যযন্ত্র। হ্যাঁ, সেটা অন্য, ছোট অনেক। কিন্তু এই যাত্রায় ঘোষণা করতে হচ্ছে যে সেটা ভুল হলো। ঘরটা ঠিক কাজ করলো না আমার।
বাজনা, এই যে ব্যাপারটা আমরা শুনেছি, এটা মানুষকে শান্তি দেয়, কোথাও নিজের কেন্দ্রে নিজের চিন্তায় ফিরতে সাহায্য করে। তা আপনি কি সেইটা নিয়ে ভাবেন? 1998-এ একটা পত্রিকায় পড়েছিলাম যে মিউজিক থেরাপি বলে একটা জিনিস নিয়ে আমেরিকায় কাজ হচ্ছে। তো সেইটাকে তখন দেখলাম আর মঞ্চস্থ করা হবে না আমার, কারণ একটা জায়গায় যখন ঢুকে পড়েছি, কলেজ লেভেল থাকতে বহু জায়গায় পার্টিসিপেট করেছি, বাজিয়েছিও। তো থেরাপিউটিক ভ্যালু অফ মিউজিকের যে থেরাপি বা গুণগত মানটাকে রুগীর ব্যথা কমাতে, রুগীর টেনশন কমাতে, ডিউরিং অপারেশনও আমার এরম ভিডিও রয়েছে, এরম জিনিস আমি করেছি বা করছি যে আমার অপারেশন চলছে, লোকাল অ্যানাস্থেসিয়া করে পেশেন্টের অপারেশন চলছে, পেশেন্টকে তার আগে কাউন্সিলিং করে, এটাকে আমি মিউজিক্যাল হিপনোটিজম বলি। মাথার মধ্যে সুর বা গান একবার ঢুকে গেলে হাজার ব্যথা, হাজার টেনশন থেকে বেরিয়ে এসে সে ঠিক কোঅপারেট করতে বাধ্য। তার অনেক জায়গায় ওষুধের মাত্রার পরিমাণ অনেকাংশে কমে যায়। তো সেইটা নিয়ে কাজ চলছে। রবীন্দ্রভারতীতে আমাকে এতে রেখেছেন শ্রদ্ধেয় অমিতা দত্ত, অমিতাদি রেখেছেন, মাঝে মধ্যে ক্লাস নিই। এখন স্টুডেন্টসরা আসছে পারফর্মিং আর্ট থেরাপিস্ট, তারা আমাদের ওখানে আমাদের ইনস্টিটিউশনে প্র্যাকটিক্যাল করছে। একটা একাত্ম ভাব তৈরি হচ্ছে রোগীদের সাথে। তো মা সরস্বতীর কাছে, আমার বাবা মার কাছে এবং মা সরস্বতীর কাছে এবং সঙ্গীতের কাছে আমি কৃতজ্ঞ যে সিওলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। বহু জায়গা থেকে ডাক পড়ে যে গিয়ে তুমি দুটো জিনিসকে একটা জায়গায় নিয়ে এসো। বহুদিন আগে এটা আমার কাছে হয়তো একটু কনফিউশন ছিল, বাট ইটস এ প্রপার ফিউশন টুডে। প্রতিনিয়ত দেখছি যে একটা ইনফ্যাক্ট আপনাদের নাটক, আমাদের যাত্রা, সেটা মুভমেন্ট থেরাপি, সেটাতেও কিন্তু কাজ হচ্ছে। কারণ আপনি তো এতে দেখেছেন যে একজন অত বড় আসামি, সে কত বড় অভিনেতা হয়ে একটা অভিনয় করে গেল যেখানে আপনি অভিনয় করেছেন। আমি এটার জন্য কোনো অর্থ নিই না, এটা আমার চূড়ান্ত প্যাশনের জায়গা থেকে এই কাজটা করে চলেছি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন করতে পারে সেই ইচ্ছা রইল। কয়েকজন স্টুডেন্ট আমাদের চাকরিও করছে থেরাপিস্ট হিসেবে। তাদের হাতে শুধু রয়েছে সুর, কথা আর গান, কোনো ওষুধ নেই। মানে আপনি ফলও পাচ্ছেন? ভীষণ ভীষণ ভীষণ। তাল টুকে অপারেশন গান গায়, চলছে, টেপিলে গান গায়, ওটি চলছে, পেশেন্ট গান গাইছে, জাস্ট তাকে মোটিভেট করা আর সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করা। অসাধারণ। এবং তাই তো উচিত। আমরা তো ভালো গল্প শুনি যখন, তখন তো আমার পেট ব্যথা, মাথা ব্যথা সব ভুলে যায়। একদম, খাবার খেতে ভুলে যায় রাত্রিবেলায়। আপনাদের যখন এই শোটা শুরু হয়, ওদিকে সারেগামা, তার আগে দাদাগিরি গেল আর আপনার অনুষ্ঠান। ব্রেকে ডাকি, ব্রেকে ব্রেক ডেকে, হচ্ছে হ্যাঁ। শিগগিরই আয়। বাহ বাহ বাহ, এটা তো ভালোই, আমাদের জন্য খুবই ভালো, এই ভেবে আনন্দ হচ্ছে। কিন্তু মিউজিক থেরাপির কথাটা যেটা আপনি বললেন, সেটা শুনে প্রশান্তি লাগছে এই কারণে, হাজার হোক আপনারা বলেন যে ওষুধ তার একটা সাইড এফেক্ট থাকে, কোথাও একটা ইয়ে থাকে, সুরের কোনো সাইড এফেক্ট নেই, সুরের পুরোটাই এফেক্ট, এবং সেটা ভালো। আমরাও এই অনুষ্ঠান সেই কারণেই করি, আমি সত্যি কথা বলছি, ওটা কারোর খাবার ভুলিয়ে দেওয়ার জন্য না, একাত্মতা হয়ে যায়, একাত্মতা, ভালোবাসা, মনে পড়ানো, বাবা মাকে মনে পড়ানো, ছেলে মেয়েদের মনে পড়ানো যে আমি যা করেছি সেগুলো ঠিক করেছি, মনে পড়ানো যে আমি যদি কিছু ভুল করে থাকি সামনের দিনে সুযোগ আছে আর একবার সেই ভুলগুলোকে শুধরে নেওয়া। অবশ্যই সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান, এবং এই জন্য এত মানুষ এটাকে ভালোবেসেছেন, এত মানুষ এটাকে দেখছে। আমরা সেকেন্ড লেভেলে সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে একবার দেখে নিই। তিনটে ভাগ। প্রথম ভাগে দেখতে পাচ্ছি গান, তার নিচে লেখা আছে বাংলা। দ্বিতীয় ভাগ শৈশব, তার নিচে লেখা আছে লক্ষ্মী। তৃতীয় ভাগ লেখা আছে রাজস্থান, তার নিচে কেল্লা। একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা এই তিনটে ভাগের সঙ্গে কোনো না কোনোভাবে মেলাতে পারি এবং সেটাকে মাঝখানে বসাতে চাই। তিনটে মিলে একটা শব্দ হবে, একটাই শব্দ যেটা তিনটে ভাগের সঙ্গে মিলে যাবে। এই যেমন আপনি, আপনার বাবা আর আমি, আমাদের মধ্যে যদি কোনো মিল খুঁজতে চাই, তাহলে আপনি ডাক্তার, আপনার বাবাও ডাক্তার, আর আমিও ডাক্তার ভূমিকায় অভিনয় করেছি বা এই মুহূর্তে করছি, তাহলে ডাক্তার শব্দটা আমাদের তিনজনের সঙ্গে কমন পড়লো। সেই রকম একটা শব্দ যেটা এই তিনটে ভাগ থেকেই আমরা খুঁজে পেতে পারি। বাংলা গান, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালো, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই সোনার বাংলা, সোনা, বেশ। গোল্ড, লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, বেশ। আর সোনার কেল্লা,
তাহলে আমরা কোন শব্দটা ওখানে বসাচ্ছি? সোনা। সোনা। এই প্রশ্নের উত্তর ঠিক হতেই হবে, জানি, ওটাই তো আরো না হলে খেলাটা বন্ধ হয়ে যাবে। আপনি কি আর একটু ভেবে বলবেন? আপনি একটু ভাবতে থাকুন, আমরা রোগীকে একটু সময় দিলাম। আমরা একটা প্রশ্নের সামনে থমকে দাঁড়িয়েছিলাম। তাহলে উত্তরটা হচ্ছে সোনা। বেশ, সোনা। এই শব্দটাকে এখানে মাঝখানে বসালাম। আমরা দেখে নিই আপনি যে উত্তরটা দিলেন সেটা ঠিক হলো না ভুল হলো। সোনা একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। আপনি অত্যন্ত ভালো ডাক্তার, নো ডাউট। তবে অপারেশন করার সময় না, মানে ভয় দেখাতে নেই। না, রক্ত দেখাচ্ছেন, ছুরি দেখাচ্ছেন, এ দেখো তোমায় কাটছি, এরকম এইটা করলে উচিত। এটা শুনেছি নাকি আধুনিক পদ্ধতি, বিদেশে নাকি যা কিছু হচ্ছে সব রোগীকে দেখিয়ে দেওয়া হয়। না, কিন্তু এটা আমার সাথে না করলেই না, এটা তো বাংলায় বসে হচ্ছে। দেখুন, মা বলেছে যে আধুনিক, তা আমরা একটা না না না, মা ওইটা করো, খুব চাপ। আধুনিক পদ্ধতি প্রয়োগ করে দেখছি। খুব সুন্দর বলছেন, নো ডাউট। আমাকে পেয়েছেন, আপনি কি ছাড়বেন সহজে? না, ভালো রোগী, ভালো রোগী, নিশ্চয়ই ছাড়বো না সহজে। বাবার সাথে ভয়ে বেরোতেই পারতাম না যতদিন না বড় হয়েছে। কারণ আমার সমস্ত বাবা রাস্তায় বেরিয়ে হনন করে হেঁটে চলে যাবে, পেছনে মা স্পিডে পারবে না, আর মাঝখানে আমি একবার বাবাকে দেখি, আবার মাকে দেখি, বাবাকে দেখি, আবার মাকে দেখি। এহেন অবস্থায় একবার আমাদের কোমরে বেঁধে বেরোনো হলো। বাবা এখনো মনে আছে, আমরা তখন উত্তরপাড়ায় থাকি, বুঝলেন তো। বেরিয়ে বাবা বললো চিড়িয়াখানা দেখো, বুঝলি। হ্যালো মা, খুব ভালো, চিড়িয়াখানা দেখবো, চিড়িয়াখানা দেখবো। বাবার সাথে বেরোচ্ছি, বোনকে সঙ্গে নিয়ে আমরা গেলাম। বোন তখন ছোট, তো গিয়ে বাবা মেডিকেল কলেজ গেলেন, আরো কোথায় গেলেন, ঘুরে ঘুরে যখন আমরা চিড়িয়াখানা পৌঁছালাম, তখন ঢুকে বাবা বললো আজ যাবি। মানে আমি প্রায় তখন ক্লান্ত অবসন্ন, মা আমাকে বোন প্রায় ঘুমিয়ে পড়েছে। কেন বাবা, কি হলো? বলে আর 20 মিনিট বাকি আছে আমার কাজ সারতে গিয়ে। মা তখন কি বাচ্চা, একটা বাচ্চাকে এতদিন বিয়ে করে বেরিয়েছে, ওরা ইচ্ছা করে চলো ভেতরে নিয়ে চলো। একটুখানি ঢুকে বলে, এই বাঘ কত দেখেছিস, কত পড়েছিস বাঘ নিয়ে, পাখি দেখ কত পাখি। বলতে বলতে হঠাৎ দেখলাম মুহূর্তের মধ্যে চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেল। মনের মধ্যে যায়নি কত বড় চিড়িয়াখানা, কত কি দেখবো, কিন্তু 2 মিনিটে বা 5 মিনিটে চিড়িয়াখানা কমপ্লিট হয়ে যাও, এটা একটা উদাহরণ। দ্বিতীয় হচ্ছে কি, পুরী যাবো, বুঝলেন। মা রেডি হয়ে বসে আছেন, রেডি করে দিয়েছেন, বাক্স প্যাটারা গোছানো। বাবা আসলেন, হই করতে করতে আমরা হই করতে করতে দৌড়লাম। হ্যাঁ, খুব আনন্দ, পুরী যাচ্ছি। হ্যাঁ, স্টেশনে গেলাম, একটা জায়গায় বাবা বসিয়ে রাখলেন। স্টেশনে গিয়ে বসিয়ে রাখার পরে ঘুরে এসে বললো বাড়ি চলো। আমি বাড়ি চলো বলে, মা বললো বল, মাকে বলছি তুমি বলবে তো, ট্রেন তো কালকে। কালকে টিকিট আর আজকে চলে এসেছেন, খুলেও দেখেনি। খুলে দেখানো সময় ছিল না, ব্যস্ততা। মানে বাবাকে যেটা দেখেছি, শুধু টাকার জন্য দৌড়চ্ছেন, এই জিনিসটা আমরা শিখিনি বা দেখিনি কোনোদিন। একটা ওয়াইডলি মানুষের জন্য কাজ করার ইচ্ছা, বা নিজেকে এইভাবেই অ্যাটাচ রাখতেন, নিজেকে এইভাবেই ব্যস্ত রাখেন। এখন এই যে মানুষের জন্য কাজ করবার ইচ্ছে, এই ইচ্ছেটাই তো নিশ্চয়ই এই পেশায় আপনাদের কোনো না কোনো ভাবে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, দেখুন, কিছু অপ্রীতিকর ঘটনা হয়। আজকে দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, ডাক্তার রোগীর রিলেশনে কোনো একটা জায়গায় হয়তো ছেদ পড়ছে, কিন্তু 100 জন রোগীর মধ্যে 90 জন রোগী ডাক্তারের প্রতি আস্থা ভীষণ আস্থা। একটা ডাক্তার হয়ে গর্ব অনুভব করবে কোন জায়গায়, যে আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগে মেদিনীপুরের পেশেন্টরা এসে বলে ছোট ঠাকুরের সাথে দেয়। আমার বড় ঠাকুর আর ছোট ঠাকুর বলে গায়ের দিকে লোকরা। হ্যাঁ, তো আমি ছোট ঠাকুর, বাবা বড় ঠাকুর। হ্যাঁ, তো আমাকে এসে বললো, জানেন ডাক্তারবাবু, আপনি যখন অনেক ছোট ছিলেন, জানেন, তখন থেকে আমাদের ওখানকার লোক আপনার বাবার কাছে আসি। আপনার বাবাকে আপনি যেটা বলছিলেন, ঠাকুরের মতো, দেবতার মতো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। যদি উনি কোনোদিন আমার প্রেসক্রিপশনে বিষ লিখে দেন, সেই বিষকে আমি যদি মরেও যায়, আমরা কোনোদিন বলবো না যে উনি ভুল করেছেন, বলবো ভুল করে আমি বিষ খেয়েছি। আমার মনে হয় এটা একটা বিশাল বড় প্রাপ্তি। আমরা বিষ কোনোদিন লিখবো না, কিন্তু একটা রোগীর এই আস্থা, সেইটাই, যেটা টাকা দিয়ে কেনা যায় না। আপনি জানেন, গন্ড গ্রামের মানুষ সে নিয়ে এসে ব্যাগে করে তার এর ফসল নিয়ে এসছে, মূলো, চিংড়ি, একটা মাছ, বলে তোমরা খাবে তো? আমি বললাম দেখো, খাবো না মানে তুমি দাও, এটা খাবো না বলাটা পাপ হবে। তুমি যে আদর করে ভালোবাসা দিয়ে কত দূর থেকে মাথায় করে নিয়ে এসছো, এটা আমরা টাকা দিয়ে মার্কেটে কিনতে পারবো না। এটা আমাদের এই ছোট ছোট প্রাপ্তিগুলো মিলেমিশে সারাদিনটা যতটাই টেনশনের মধ্যে কাটুক, রাতে ঘুমের আগে এরকম একটা ঘটনা বা এরকম হলে আমরা খুব আনন্দে ঘুমাই।
না সারা দিনটা আমাদের বিফলে যায়নি, বৃথা যায়নি। কিন্তু এই তো ছেলের কথা শুনলাম, আপনার কাছে জানতে চাই অনেক দিন আগে যখন আপনি এই পেশায় এলেন, তার আগে যখন আপনি পড়াশুনো করছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, তখন কি আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল? নিশ্চয়ই, বাবার খুব ইচ্ছা ছিল, কারণ আমার ঠাকুরদা ডাক্তার অভাবে মারা গিয়েছিলেন আর কি, পল্লীগ্রামে বাড়ি। সেই সময় ঠাকুরদা মারা যাওয়ার সময় বলেছিল যে বিষ্ণু, মানে বিষ্ণুপদ ঠাকুর নাম ছিল বাবার, তুই সুনীলকে ডাক্তার করিস। তার কারণে আমি ডাক্তারের অভাবে মারা যাচ্ছি। সেই দিনগুলো মনে পড়ে, খুবই খারাপ লাগে, কারণ গ্রামের লোক তখন খুবই বঞ্চিত ছিল, কোনো রকম চিকিৎসা ভালো ছিল না। এখনো আছে জানেন তো, অন্য গ্রামে যদি যাওয়া যায়, আমি তো যাই, আমি গিয়ে খুব কষ্ট লাগে। আমি একবার একটা পেশেন্টকে বলেছি যে আপনি একটু বরফ সেঁক দেবেন আপনার ব্যথা। ডাক্তার আমার সাথে ইয়ার্কি মারছো, বাড়িতে তো কারেন্টই নেই, তো ফ্রিজ কোত্থেকে আসবে, ঠান্ডা সেঁক কোত্থেকে দেবো? বলে এই যে ওষুধ দিয়ে গেলে বেছে বেছে রেখে দেবো, 3 মাস পরে যদি আবার আসো বা কেউ এসে ওষুধ দিয়ে যায়, তাহলে আবার ওষুধ পাবো, আবার আমরা খাবো, না হলে আমাদের এই জরাবাদিতে কাটতে হবে বা হাসপাতালে গেলে যদি চিকিৎসা পাই। দারিদ্র যে কি মারাত্মক জিনিস সে তো আমরা জানি। খুব খুব কঠিন। আমি একটা বাচ্চাকে জানতাম, ওই ফুটপাতে বেচারি থাকতে বাধ্য হতো, তার শরীর খারাপ হয়েছে, তাকে ডাক্তারের ব্যবস্থা করলাম, একেবারে বাচ্চা ছিল, তাদের সঙ্গে থিয়েটারে কাজ করতাম, তো ভিটামিন ওষুধ দেওয়া হলো তাকে, কিনে শুনলো সেটা, তা তার 12টা খাওয়ার কথা, 6টা খেয়েছে। আমি বললাম যে বাকি 6টা খেলি না কেন? বললো দাদা ওটা একটা কাজ করলাম, ওটা ওই বোন আছে তো, দেখলাম এটা বললেন আপনারা ভালো, তো ও তো খেতে টেতে পায় না, তাই ওকে বাকি 6টা খাইয়ে দিলাম। ওর কাছে প্রেশাস ওষুধ, যেটা ও নিজে খাচ্ছে, ও তখন ওর রুগ্ন বোনের দিকে তাকিয়ে ভাবছে কি রোগ হয়েছে, আদৌ রোগ হয়েছে কিনা কিছুই জানে না। ওটাই হয়তো কাজ করবে। ওই দেওয়াটুকু ও জানান দিল যে তোমরা তো সবাই দেখলে না, তাই আমার বোনকে দায়িত্ব আমাকেই নিতে হলো। সত্যি আমরা আছি সেকেন্ড লেভেলে। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর আমরা পেরেছি, একটা পারিনি। সেকেন্ড লেভেলে থার্ড কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেন, এটা পারলেই বাবার জন্য ইচ্ছে পূরণ। সেকেন্ড লেভেলে থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখে নি। উত্তরবঙ্গের এই প্রাসাদ 1887 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণের সময় তৈরি হয়। প্রায় 51,000 বর্গফুট জায়গা জুড়ে এই প্রাসাদ তৈরি হয় লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে। এই প্রাসাদের অপর একটি নাম হল ভিক্টর জুবিলি প্যালেস। এই প্রাসাদ কোথায় অবস্থিত? খুব সোজা, আপনি নিশ্চয়ই গেছেন। লাটাগুড়ি যখন বলেছেন উত্তরবঙ্গ আমরা জানিয়ে দিয়েছি, কিছু পরিচয় দেওয়া হয়েছে। এখন একটা গান গাইতে ইচ্ছে করছে জানেন? গান করুন। না না, বলো পালাই কোথায়, এখানে থাকা চলে না। পালিয়ে আমরা এই রাজপ্রাসাদে যাই, কিন্তু রাজপ্রাসাদটা কোথায় সেটা জেনে নিতে হবে। আপনি উত্তরবঙ্গ জানতো মাঝে সাঝে নাকি? কম কম জানতো। উত্তরবঙ্গের জায়গাগুলো মনে করুন। কুচবিহার। কোচবিহার। আপনারা এই উত্তরটা নেব? বেশ, এই প্রাসাদ কোথায় অবস্থিত উনি জানিয়েছেন কোচবিহার। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। কোচবিহার প্রাসাদ, একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। আমরা দ্বিতীয় ইচ্ছে পূরণ বাবার জন্য যেটা করতে চেয়েছিলাম, আমরা প্রশ্নের উত্তর দিয়ে সেটা করতে পেরেছি, সেটা আমরা আসি, সামনে আসি, উদযাপন করি, আনন্দ করি, উল্লাস করি। আসুন। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেলে। দুটো পর্বে দুটো ইচ্ছে পূরণ আমাদের ঘটে গেছে বাবা এবং মার জন্য। এই তৃতীয় পর্বে তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নিই। আমাদের যে গ্রাম নানুরের যে আশ্রম আছে, সেই আশ্রমে একটা দিন গ্রামবাসীদের নিয়ে কাটানো। আমরা তো অনেক ক্যাম্প করেছি, তবে হ্যাপি প্যারেন্টস ডে তত্ত্বাবধানে বা তারা সঙ্গে থেকে একটা উদযাপন করা, গ্রামের লোকেদের কাছে আনন্দ আরো একটু পৌঁছে দেওয়া, তাদের সাথে একটু মিলে দেখা, তাদের সাথে একটা দিন কাটিয়ে দেখা। আমরাও এই হ্যাপি প্যারেন্টস ডে এই উচ্ছ্বাস নিয়ে, এই আবেগ নিয়ে, এই আনন্দ নিয়ে
ওই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আমরা এই কথাটা মনে করতে চাই নিজেরা যে আমরা আসলে বাবা মাকে পৃথিবীর প্রতিটি কোণায় খুঁজে খুঁজে পাই। ওখানেও অজস্র বাবা মা আছেন, সন্তান আছেন, অবশ্যই তাদেরকে নিয়ে সকলে মিলে আনন্দ করতে চাই। জানেন, হ্যাপি প্যারেন্টস ডের এই কনসেপ্টটা এত সুন্দর। আজকে আমি অনুষ্ঠানে এসছি বলে বলছি না, আমি না আসলেও এই কথাটাই বলতাম যে এর মধ্যে একটা বাবা মার সাথে যে সম্পর্কটা, যে তারা যে একটা বাবা মাই হন, সেটা বারবার প্রমাণিত। তাছাড়া বিভিন্ন ব্যক্তিত্বরা আসছেন, সব রকম মানুষদের বিভিন্ন দিক উন্মোচিত হচ্ছে, মানুষের কাছে ইন্সপিরেশন। আজকের যুগে যখন একটা ইয়ং জেনারেশন বা কেউ যখন অন্যদিকে চলে যাবো ভাবছে, চলে এই জিনিসগুলো তারা যদি মন দিয়ে দেখে, আমার মনে হয় এটা 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 তাদের জন্য একটা এক্সাম্পল। আর যার মূল মঞ্চে দাঁড়িয়ে আপনি গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনি ইন্সপিরেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো জি টিভিকে আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি শুধু মঞ্চের অভিনেতা নন, বাস্তব ভিত্তিক অভিনেতা। আপনি যে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন তার জন্য ঠাকুর ফ্যামিলির তরফ থেকে, সারা পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্যালুট, হ্যাটস অফ টু। থ্যাংক ইউ। কিন্তু এই মুহূর্তে আমাকে চিকিৎসকের ভূমিকা অভিনয় করতে হচ্ছে এবং চিকিৎসককে রোগীর ভূমিকা অভিনয় করতে, সেই ঘুরে ফিরে সেই আলটিমেটলি আমার আরো একটা গান মাথায় আছে, জানেন, আমি জেনে শুনে বিষ করেছি পান করি, এরকম বিষ পান করতে কোনো অসুবিধা নেই। কেননা ভালো ডাক্তার যদি বিষও লিখে দেয়, রুগী শুনেছি সেটা খেতে রাজি আছে, বেশ। কিন্তু আমি বিষ লিখছি, আমি অমৃত লিখছি। নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। কিন্তু আমরা আছি থার্ড লেভেলে। থার্ড লেভেলে তিনটে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। আরেকটু সাবধান। থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন। কয়েকটি মিষ্টি দেখালাম, জনপ্রিয় ধারণা অনুযায়ী ন্যাশনাল সুইট বলা যেতে পারে কোনটিকে? জনপ্রিয় ধারণা অনুযায়ী আবার মনে করিয়ে দিলাম। জিলাপি। জোরে বলুন, প্রত্যয় নিয়ে বলুন। জিলিপি। বেশ, জিলিপি। জিলিপির ভেতরে নানান প্যাঁচ থাকে আমরা শুনেছি, আমরা সেই প্যাঁচে ডুবে গেলাম কিনা জানি না। উত্তর দিয়েছেন জিলিপি, সেই উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো দেখা যাক। জিলিপি একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেলে। থার্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন। ইস্তাম্বুলের মিউজিয়ামে রাখা 17 শতাব্দীর মিনিয়েচার পেন্টিং, এটা প্রথম। তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছে এই মূর্তি, দ্বিতীয়। সত্যজিৎ রায়ের ছবি, তৃতীয়। হাড় গোড় রক্ত মাংস নিয়ে সারা দিন কাটে, হ্যাঁ, এই তো কোথা থেকে কি এটা একটা ক্যারেক্টার তো বটেই। মোল্লা নাসিরুদ্দিন। উত্তর যেমন করে মানুষ দেয় সেরকম ভাবে দিন, প্রত্যয় নিয়ে, নিশ্চিত। মোল্লা নাসিরুদ্দিন। মোল্লা নাসিরুদ্দিন, আপনার এই উত্তরটা নেব? আপনি? মোল্লা নাসিরুদ্দিন, এই উত্তরটা নিলাম। এবার দেখে নি আপনি যে উত্তরটা দিলেন সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। আফান্দি বা মোল্লা নাসিরুদ্দিন একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। একটা ঘটনা বলি? নিশ্চয়ই। মা কোনটা বলা যাবে, তো এত ঘটনা না, প্রচুর মজার মজার ঘটনা। একবার গাড়িটার কথা বল। হ্যাঁ, ওই গাড়িটা তুলে নিয়েছিল,
বাবা একটা অদ্ভুত ক্যারেক্টার, মানে কিরকম, গাড়িতে তেল ভরাবে 462 টাকা, 573 টাকা, এইটা কেন ওই যায় না, ওনার সাইকোলজি কি। আর আমাদের 30 বছরের যিনি, আমি পাইলট বলি, আমি ড্রাইভার বলি না, ছিলেন, ওই যে তোমার বাবা এরকম করবে আর হঠাৎ হঠাৎ গিয়ে গাড়ির তেল শেষ হয়ে যাবে, তো যথারীতি শিয়ালদা ব্রিজ থেকে নামতে গিয়ে আপনার আটকে গিয়ে তেল শেষ। আর আমাদের যিনি কুমার কাকু বলতাম, উনি টিন নিয়ে তেল আনতে গেছেন, বাবা ভেতরে বসে বসে লিখছেন উনি শুধু, হঠাৎ গাড়িটা পেছন দিকে উঠে যাচ্ছে, এই কি হলো বাঁচা ভাই, এই কি হলো, গাড়ি উড়ে যাচ্ছে ভাবছে, পেছনে দেখে বেআইনি পার্কিং, তো ওই হুক দিয়ে গাড়ি তুলছে। এবার একজন ইন্সপেক্টর বাবাকে চিন্তা, এই ডাক্তারবাবু নামা তাড়াতাড়ি, কিন্তু উনি মগ্ন ছিলেন লেখায়। হ্যাঁ বাবা না বেড়াতে নিয়ে গেছে বাচ্চাদের, বল না সে ও হ্যাঁ, আরে বাবারে, এই আর এক কাণ্ড। আমি ছোট, বোন আরো ছোট, তখন আমরা বর্ধমানে থাকি, বাবা বলে চল তো ঠাকুর দেখাতে নিয়ে যাবো। বাবা বলছি ঠাকুর দেখাতে, ভয় পেতাম জানেন তো, মানে শ্রদ্ধা করতাম, ভয় পেতাম, একটু দূরে দূরে থাকতাম। তো বাবা রিক্সা করে আমাকে আর বোনকে নিয়ে গিয়ে বলে, দেখো মা দুর্গা সবাই রয়েছেন এখানে, তোমরা দুজন লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসে থাকো, হ্যাঁ আমি একটু আসছি। আমরা ভাই বোন মিলে বসে আছি, ঠাকুর তো দেখে মুখস্থ হয়ে গেল আর কি। হ্যাঁ, আধ ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, টুনি লাইটগুলো জ্বলে উঠলো, কিন্তু বাবা আর দেখা নাই। খুব ভয় লাগছে, বুঝলেন, কি বাচ্চা তো তখন, মানে বুঝতে পারছি না ভবিষ্যৎটা আমাদের কি হতে চলে। হঠাৎ দেখি মানে গুলির গতিতে দুটো রিক্সা এসে দাঁড়ালো, তার মধ্যে অপরাধীর মতো বাবা বসে আছে, পাশে ঠাকুমা কান্না চুল ধরেছিল আমি জানি না, আর একটাতে দাদু। বাবা আমাদেরকে রেখে আনন্দ মনে বাড়ি চলে গেল। আরে নাতি নাতনি কোথায় গেল, বলছি ছেলে ইরে, ওদেরকে তো ওখানেই বসে রেখে চলে এসেছি। তারপরে এসে রেস্কিউ করে আমাদের বাড়ি নিয়ে, তারপর আর ঠাকুর দেখতে জানি, বড় হওয়ার পর নিজে গেছি। ও এটাতে আরেকটা কথা মনে পড়লো, বাগুইয়াটির পুজোতে আমার বন্ধু ও নিলয় আমাকে ফোন করে বলছে, ভাই একটা দারুণ জিনিস শুনলাম, একটা রিয়েল জোক রাস্তায় শুনলাম। কি না, ওই অনুষ্ঠানে বাবাকে ডেকেছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতার প্রাক্তন শেরিফ ডক্টর সুনীল ঠাকুর, জনতা রাস্তা ক্রস করছে, তো নিলয় আসছিল, তার বাচ্চা তার মাকে ধরে, ওমা এই দুর্গা ঠাকুর দেখেছি, লক্ষ্মী ঠাকুর দেখেছি, চলার একবার সুনীল ঠাকুরটা কোন ঠাকুর দেখে আসি। যা পরিচয় ওনার, মানে যা বৈচিত্র্যের পরিচয় ওনার পাচ্ছি, তাতে দেখবার মতোই ব্যাপার। একদম একদম একদম, বেশ খুব সুন্দর গল্প দুটো, সুন্দর। হ্যাঁ সুন্দর, তো এর পরটা সুন্দর নয়, এখনো অব্দি তো সুন্দরই গেল। অপারেশন করছেন আস্তে আস্তে, দুটো হাত আমার জুড়ে দিয়েছেন, এখন তো হাত নড়ছেও, ব্যবহার করতে হাতে করে ইচ্ছেগুলো ধরছে, তবে এবার তৃতীয় ইচ্ছেটাকে ধরতে হবে। হ্যাঁ, আমরা আছি 3rd লেভেলে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার তৃতীয় ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। 3rd লেভেল, 3rd কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখুন। ঠিক কোথায় এই রেস্তোরাঁটি রয়েছে? কিছু বোঝা গেল আশপাশ দেখে, সবকিছু বিবেচনা করে? আপনি তো বহু জায়গায় গেছেন, এই এটা যেটা ভাবছি ওটা আশপাশ ওই জায়গাটা যায়নি। জিলিপি থেকে কোথায় নিয়ে চলে গেলেন? আমাদের কাজই তো তাই, আমরা সকালে জিলিপি খাওয়াই, দুপুরে বিরিয়ানি, তারপর ঠিক ওষুধ দিয়ে রোগীর হজম করাই। ইঙ্গিত ছিল, খানিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা ছিল, আবার একটু লুকোনোও ছিল। পুরোটা দেখিয়ে দিলে তো আপনি বুঝতেই পারবেন। এই টাওয়ারটা দেখলাম না, টাওয়ারটা দেখা গেল না। কোন টাওয়ার? বলি আমি, মা সাহায্য করতে চাইছেন, অবশ্যই সাহায্যটা নিন। আইফেল টাওয়ার, প্যারিস। প্যারিস গেছেন কি আপনি? আমি গেছি, ও জানি। আপনি গেছেন, আপনাকে
ওই বর্ধমানে পুজোর সামনে বসিয়ে বুড়ো বুড়ি আইফেল টাওয়ার ঘুরে এসেছি। এই রেস্তোরাঁটি আপনি জানাচ্ছেন আইফেল টাওয়ার প্যারিস। আপনার এই উত্তরটা নিলাম, এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আইফেল টাওয়ারে একদম ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। মার সাহায্য, মার সাহায্য। তার মানে আপনি তৃতীয় ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন। থার্ড লেভেল 3টে প্রশ্নেরই উত্তর দিয়েছেন। এখন আপনি হাতে পায়ে সমস্ত শক্তি ফেরত পেয়েছেন। হ্যাঁ, অনেকটা পেয়ে গেছি। বেশ, আসুন আমরা সেই শক্তি নিয়ে সামনে এসে আনন্দ করি, উদযাপন করি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া ভাষা মাঠের মানুষজনের জন্য আনন্দ হচ্ছে ভীষণ। স্বদেশ, একদম নিজের দেশ। নিজের দেশ, নিজের মাটি, নিজের ভিটে, নিজের ছেড়ে আসা মানুষজনের কথা মনে পড়ছে নিশ্চয়ই আপনার। কবে আপনার বাবা ইচ্ছে করেছিলেন আপনার দাদুর বহুদিন। আদেশ মারফত যে আপনি ডাক্তার হবেন, আপনার হাত ধরে আপনার ছেলে সেই হাত ধরে আবার সেই মানুষদের কাছে বারে বারে ফিরে যাওয়া এবং আমাদের সঙ্গে নিয়ে ফিরে যাওয়া, আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। এবং ডাক্তার হিসেবে আমি মুক্ত এই কারণে যে আমি মানুষজনের কাছে যেতে পারলাম। এটা এটা আপনার, এটা ঈশ্বর করালেন আপনার মাধ্যম দিয়ে। ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমরা আছি 4th লেভেলে। তার আগে আমি একটু ডাক্তারি করি। আমি তো রুগী খুব খারাপ জানেন তো। আমি আপনাকে একটা প্রশ্ন করব। এরে পাবলিকলি বেইজ্জত করবেন? না না, দেখুন দেখা লাগে। আচ্ছা দেখি। তাহলে আপনার মনের ইচ্ছাগুলো আপনি একটু বলুন। আমার প্রথম ইচ্ছে আমি যেন আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। আর আমার দ্বিতীয় ইচ্ছে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আপনার মুখটা আনন্দে যেন ভরে যায়। অবশ্যই আমিও সেরকমেরই ডাক্তার। বেশ, তো চলুন আমরা দেখে নিই বেশ। যে আপনার কি প্রশ্ন এবং সেই উত্তরটা আপনি সঠিক দিতে পারছেন না পারছেন না। দেখুন স্ক্রিনের দিকে, রোল। ভালো করে দেখবেন, আপনার হেল্পলাইন রয়েছে, মন দিয়ে দেখুন এই ছবিটির মধ্যে ভুল কোথায়। আমি চশমায় হাত দিয়েছি। আমি দিচ্ছি, এখন তো আমি আপনি হয়ে গেছি কিছুক্ষণের জন্য। মন দিয়ে দেখুন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনার ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ দেখেছি, ছবিটা দেখেছি। এই ছবিটার মধ্যে ভুলটা কোথায়? এটা তো মুক্তধারা সিনেমার পোস্টার। এখানে একজন চরিত্র ছিল দেবশঙ্কর হালদার, প্রখ্যাত অভিনেতা, খুব ভালো অভিনয় দেখতে করে। পাচ্ছি, এই তো। দেখতে পাচ্ছেন না? এই ছবির মধ্যে ভুলটা কোথায় বলুন তো? ভুলটা আমার যতদূর মনে হয় যে পোস্টারটা এইটা, এই যে মুক্তধারা লেখাটা, এটা কি হলুদ দিয়েছিল? একটা সাহায্য, মানে একটা হিন্ট। আবার সাহায্য লাগবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। একটু ভেবেও চিনতে বলুন, তাড়াহুড়ো কিছু নেই, একটাই প্রশ্ন কিন্তু। তারপরেই ঠিক হবে খেলাটা চলবে না খেলাটা শেষ হয়ে যাবে। মুক্তধারা সিনেমার যে চরিত্রগুলির ছবি দেওয়া হয়েছে সেখানে দেবশঙ্কর হালদারের যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা এই সিনেমার নয়, এটা অলিক সুখ সিনেমার ছবি। তাহলে কি এই উত্তরটা নেবো? নিন। প্রত্যয়ের সাথে বলছেন কিন্তু। হ্যাঁ নিন। আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনি আসুন, আমরা এটা উদযাপন করি, চলুন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথা। দারুণ দারুণ সুন্দর হয়েছে এই মীরাবাই, এটা পেয়ে খুব আনন্দ হচ্ছে। এবং আমি জি বাংলাকে ধন্যবাদ জানাতে চাই, হ্যাপি পেরেন্টস ডেকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে সঞ্চালক হিসেবে ডাক্তারবাবু যে ভূমিকাটা পালন করছেন, আমি ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা, আমার পরিবারের তরফ থেকে, আমার বাবা মার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ, আমরা যে এই মঞ্চে এসে দাঁড়াবো এবং আপনার সামনে যে এইভাবে এসে দাঁড়াবো, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি সত্যি কথাই বলছি, আমার এত আনন্দ হচ্ছে এবং আমার চোখে জল এসে যাচ্ছে। আপনি কাঁদবেন না, আপনার মতো এই অনুষ্ঠান প্রত্যেক দিন আসার জন্য, মানে বলে ওস্তাদের মার শেষ রাতে উনি দেখিয়ে দিলেন। তবে আমি মনে করি যে আমি কত বড় সাহস দেখালাম যে এরম একটা হিমালয় পর্বতের সামনে দাঁড়িয়ে
আমি ওনাকে প্রশ্ন করা, এই সৌভাগ্যটা করে দেওয়ার জন্য আপনাকে, এই সৌভাগ্যটা করে দেওয়ার জন্য এই মুহূর্তটাকে সত্যি আজকে একটা থার্ড লেভেল অব্দি পৌঁছানোটা যেমন আমার কাছে একটা পাওয়া, আর পাওয়ার মতো পাওয়া আর এরম বাবা মাকে সঙ্গে নিয়ে এসে এরম একটা অনুষ্ঠান করতে পারা, যেটা আমার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। এবার মনে হয় আপনি ভুল হোক ঠিক হোক, আপনি বলেছিলেন একটা গান গাইবেন হ্যাপি প্যারেন্টস ডে নিয়ে, 2 লাইন গেয়েই দিন। छोड़ो बेकार की बातों में कहीं भीग न जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। বাহ, অনেকটা সাহস করে অনেকটা করেছেন, দারুণ হয়েছে, ধন্যবাদ। আমরা আছি 4th লেভেলে, 3টে প্রশ্ন করব, 3টেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর চাইবো, তবেই আপনার চতুর্থ ইচ্ছে পূরণ। বলুন আপনার ইচ্ছেটা কি? ওই বাবা মাকে নিয়ে বেড়াতে যাওয়া লাটাগুড়িতে। লাটাগুড়ি কেন? অ্যাকচুয়ালি জানেন ওখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর, ওখানে যে বাড়িগুলো করে ওখানকার আদিবাসীরা থাকেন, গাছের ওপরে বাড়ি করেন, মই দিয়ে উঠে আবার মইটাকে তুলে নেয়। তো গাছের ওপর তুলে দিয়ে মই সরিয়ে নেওয়া কাকে বলে একবার চাক্ষুষ দেখতে। আর প্রচুর অ্যানিম্যাল দেখতে পাওয়া যায়। একটু ফটোগ্রাফির শখ রয়েছে, যদি ছবি টবি তুলতে পারি। বাহ, 4th লেভেলে চশমায় হাত দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি আর দেবো, আমার কাছে না না, আপনি দিতেই পারেন। এই যে আমার ভেতরের প্রবণতাগুলোকে আপনি এত যত্ন করে নজর করেছেন, না আমি ভীষণ ভালো করেছি, এবং সেটাকে যে প্রকাশ করতে দ্বিধা করেননি, সেই জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটাও সৌভাগ্য। এবং আপনাকে জানাচ্ছি আমরা 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখুন। ব্রিটিশ অধীনস্থ ভারতে ডুয়ার্সের এই স্থানে ছিল অতি দুর্গম এক কারাগার। 1930-এর দশকে এখানেই বন্দী ছিলেন অনুশীলন সমিতি, যুগান্তর দলের মতো বিপ্লবী দলের বহু বিপ্লবী। স্বাধীনতার পরে পরিত্যক্ত এই স্থানে আজও পাওয়া যায় অবর্ণনীয় সেই অত্যাচারের ইতিহাস। সেই ইতিহাস স্মরণে রেখে হাজার হাজার ইটের স্তূপ আর পাহাড় জঙ্গল ঘেরা এই স্থানে শহীদ বেদি তৈরি হয়েছে। আজও রাতের অন্ধকারে বাঘের ডাক শোনা যায় এখানে। কোন জায়গা, কোন স্থান, আমরা কিছু পরিচয় দিলাম, এবারে জানতে চাই এই জায়গাটার নাম কি, কোন জায়গা? ডুয়ার্সে বললো নিশ্চয়ই। যা আন্দাজ হচ্ছে, মনে আসছে, বলুন। আপনার বোধহয় একটা সাহায্য বাকি আছে, অতএব আপনি দিতেই পারেন। আমরা আছি 4th লেভেলে, এখানে একটু প্রশ্নগুলো একটু শক্ত লাগলেও লাগতে পারে, আপনার হয়তো নাও লাগতে পারতো যদি জায়গাটা জানা থাকতো। বক্সারগঞ্জ। বক্সা নেব উত্তরটা? নিন আর কি। তাহলে একবার জোরে প্রত্যয় নিয়ে চশমায় হাত দিয়ে উত্তরটা জোরে বলুন। বক্সারগঞ্জ। বক্সা, বেশ। আপনার উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা একটু পরখ করে নিই। বক্সা একদম ঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ। আমরা আছি 4th লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনের কাছে। আমরা দেখে নিই প্রশ্নটা এবার আপনার জন্য কি আসছে, দেখুন। ছবি
ছবি দেখানো হলো উদ্ভিদ বিদ্যা অনুযায়ী বোটানিক্যালি কোনটা বেমানান, এই যা দেখতে পাচ্ছি এর মধ্যে। গাজর, পেঁয়াজ, টমেটো, বিট, এর মধ্যে কোনটা বেমানান? বোটানিক্যালি। টমেটো, বিট, গাজর, পেঁয়াজ। উদ্ভিদবিদ্যা অনুযায়ী টমেটোটা হচ্ছে ফল আর বাকিগুলো হচ্ছে আনাজ। এগুলোকে আমরা আনাজ বলতে পারি। আর আমরা ভুল করে অনেক সময় টমেটোটাকে আনাজ বলি, কিন্তু টমেটোটা আনাজ নয়, টমেটোটা হচ্ছে বেসিক্যালি একটা ফল। এই উত্তরটাই নেব তো? বেশ, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। টমেটো। বাহ, আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। ফোর্থ লেভেল থার্ড কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখুন। আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, আগেরবার যেমন অমিল খুঁজলাম, এবার একটা মিল খুঁজে বার করতে হবে এই চারটে ছবির সঙ্গে, যেগুলো আপাত দৃষ্টিতে একেবারে আলাদা আলাদা ছবি, কিন্তু এর ভেতরে কোথাও একটা মিল আছে, সেই মিলটাকে আবিষ্কার করতে হবে। এর মধ্যে মিল কোথায়? এই চারটে ছবি যে আমরা পাশাপাশি বসালাম, তার মানে কিছু একটা মিল রেখে বসালাম, সেই মিলটা কি? জটিল অঙ্ক, একেবারে শেষ প্রশ্ন, শেষটা ধরতে পারেন? 47 into 3, 141। বেশ, আসছে না, কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। মাথাটা কাজ করছে না, মাথাটা অন্যদিকে চলে গেল। আর টেনশনে নেওয়া যাচ্ছে না। এবার মনে হচ্ছে রুগীকে পুরো অ্যানাস্থেসিয়া করতে হবে, ফটফট করছে। একটা উত্তর চাই এবার। আমার হচ্ছে তীরে এসে মনে হচ্ছে তরিটা ডুবলো। ছেড়ে দেখ, টেনশন নিস না। মা বলছে আর বাছা টেনশন নিও না, অনেক হয়েছে। সৌরভের পাশে নড়ুন, তার পাশে চোখ, মানে বোকারান্তর আপনি মরুন। হয়তো আর যাওয়া হবে না, আর নেওয়া যাবে না। আরেকবার ভাববেন। এটা পাস করে দিলাম। বেশ, তাহলে আমরা এবার দেখে নিই ফোর্থ লেভেলের লাস্ট কোয়েশ্চেনটা আপনার কাছে যেটা এসেছিল সেটার উত্তরটা আসলে কি। দেখুন, এখন কি বুঝতে পারছেন দেখতে পেয়ে? দাদা, দয়াকার দা, দয়াকার দা, পেছন থেকেও যদি করি তাহলেও দাদাই হবে। ওহো, সামনে থেকে যাই, এই যে পেছন থেকে আসি তাহলেও নরুন শব্দটাই আসবে। নয়ন এবং 141, একে আমরা ইংরেজিতে একটা শব্দ, ইংরেজি বা অন্য ভাষায় বলি প্যালিন্ড্রাম। আমাকে এই খেলার নিয়ম অনুযায়ী বলতে হচ্ছে আপনি এই উত্তরটা বলতে পারলেন না, মানে আপনার উত্তরটা ভুল হলো। একদম। এতক্ষণের যে যে ইচ্ছে পূরণ আমরা করতে পেরেছি, সেগুলো পারা সত্ত্বেও শেষ ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। কিন্তু যেহেতু আপনি এটা বাবা মার জন্য ইচ্ছে করেছিলেন, আমাদের আকাঙ্ক্ষা থাকবে আপনি আপনার বাবা মাকে নিয়ে অবশ্যই শিগগিরই লাটাগুড়ি যাবেন এবং ওখানে বসে রাত্রির 10টার সময় এই অনুষ্ঠান দেখবার সুযোগ পান, তাহলে দেখবেন। এবং সেদিন যেমন করে আমরা উদযাপন করব, আজকেও আমরা তেমন করেই উদযাপন করতে চাই। আমরা শেষ করতে চাই আমাদের নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব পদ্ধতিতে। আসুন আমরা উদযাপন করি।
এখানে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা মার হাতে তুলে দিই। এখানে এই অনুষ্ঠানে আপনারা তিনজনে মিলে এসেছিলেন, সেই ছবি এটা বাড়িতে রাখবেন, আশা করছি বাবার হাতে দিতে পারেন। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে কয়েকটা ভাউচার আছে, এগুলো আপনাদের স্বপ্নের সফরে যাওয়ার সময় এটা আপনাদের সহযোগিতা করবে মেরু ক্যাবের তরফ থেকে। ধন্যবাদ। এই সব মিলে আমরা যতক্ষণ সময় কাটালাম, কিছু ইচ্ছে পূরণ ও আরো কিছু আছে। এগুলো আপনার জন্য বাবার লেখা কিছু বই। ধন্যবাদ, আপনাকে জানাবো। আপনাকে দিয়ে খুব ধন্য হলাম। না না, কি বলছেন, আমি পেয়ে আনন্দ জানাবো আপনাকে। আপনার কেমন লাগলো? খুবই ভালো, এবং এখানে আসতে পেরে আমরা খুব ধন্য হয়েছি। বেশ, এবার বড় ঠাকুরের গৃহিণীকে জিজ্ঞেস করবো যে আপনার কেমন লাগলো। ভীষণ ভালো লাগলো। আর এই অনুষ্ঠানটা এইভাবেই আপনার হাত ধরে যেন সর্বমঙ্গল সুন্দর হয়। জি টিভির প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে আজকের মতো দিনে বাবা মা এবং সন্তানকে আরো কাছে টেনে আনার জন্য, বন্ডিংটাকে তৈরি করার জন্য এই অনুষ্ঠানটা অপরিহার্য। এটা যেন চলতে থাকে, বন্ধ যেন না হয়, দয়া করে এটা চালিয়ে যাবে। এইরকম আনন্দের মুহূর্তকে সাক্ষী রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবার ফেরত আসবো বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি ঠিক 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। শুভরাত্রি।